আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপটাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের ডিজিএফআই কর্তা কয়েকদিন আগে ভারতে এসে ভারতের যে গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের কর্তার সঙ্গে বৈঠক করে গেলেন। এই বৈঠক সম্পর্কে প্রকাশ্যে যা জানা যাচ্ছে যে মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী, যিনি ফেব্রুয়ারির শেষ দিকে ডিজিএফআই প্রধান হয়েছেন, তারেক রহমান সরকার যাকে নিযুক্ত করেছেন, তিনি মার্চের শুরুতে একদম নীরবে নয়াদিল্লি এসে রয়ের প্রধান পরাগ জৈন ও ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে বৈঠক করে গেছেন। হিন্দুস্তান টাইমস তাদের রিপোর্ট যা, সেই অনুযায়ী তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও কথা বলে গেছেন এবং একটা নিরাপত্তা কনক্লেভে তিনি অংশ নিয়েছেন। তবে এই সফর বা বৈঠক নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো সরকারি রিড আউট, মানে কি আলোচ্য বিষয় আলোচনা হয়েছে সে সম্পর্কে কোনো রিড আউট প্রকাশ করা হয়নি। বাংলাদেশ থেকেও এই ব্যাপারে কিন্তু বড় কোনো রিড আউট বাংলাদেশও প্রকাশ করেনি বলেই আমরা জানি। তাহলে কি আলোচনাটা হলো? দ্য ট্রিবিউন, ভারতের পত্রিকা দ্য ট্রিবিউন ও হিন্দুস্তান টাইমস, এই দুই পত্রিকার, আন্তর্জাতিক মানের পত্রিকা, এই দুই পত্রিকার রিপোর্টে বলা হয়েছে মূল বোঝাপড়া ছিল যেন কোনো দেশের ভূখণ্ড এমন ব্যক্তি বা গোষ্ঠী ব্যবহার করতে না পারে যাদের কার্যকলাপ অন্য দেশের স্বার্থের জন্য বৈরী। মানে এটা যেমন ভারতেও এমন কোনো সংগঠন তৈরি হবে না যারা বাংলাদেশের বিরুদ্ধে, আবার বাংলাদেশেও এমন কোনো সংগঠনের কাজ করতে পারবে না যারা ভারতের বিরুদ্ধে। রিপোর্টগুলো আরো বলছে 2024 সালের আগস্টের পর প্রায় বন্ধ হয়ে যাওয়া নিরাপত্তা যোগাযোগ পুনর্জীবিত করা এবং অপারেশন লেভেল যোগাযোগ, সেই লেভেলে যোগাযোগের ফের সচল করা হয়েছে, এই আলোচনার বিষয় ছিল। এখন যে খবরটা এর বাইরে আসছে সেটা হচ্ছে আওয়ামী লীগের কে নিয়ে কিভাবে বাংলাদেশের সরকার এগিয়ে যাবে, এই ব্যাপারেও ভারতের সঙ্গে একটা বোঝাপড়া আলোচনা এই বৈঠকে হয়েছে। বিশেষ করে অজিত ডোভাল তার বৈঠকে এই কথাগুলো হয়েছে। এটা তো সবাই জানে ভারতের যে লাইন বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে, যে আওয়ামী লীগকে নির্বাচনের আগে অবধি ছিল ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। তাতে ইনক্লুসিভ ইলেকশন মানে সেখানে আওয়ামী লীগও যাতে অংশ নিতে পায়, কিন্তু নির্বাচন তো হয়ে গেছে, সেই নির্বাচনের ফলের উপর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, সুতরাং এখন নির্বাচন নয়, এখন হচ্ছে আওয়ামী লীগ যাতে রাজনৈতিকভাবে মাঠে নামতে পারে, তাদের ফ্রি এবং একটা প্লেইং ফিল্ড যাতে তারা পায়, অর্থাৎ সহজ কথায় তাদের ওপর থেকে কিভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে পুনর্বাসন দেওয়া যাবে আওয়ামী লীগকে বাংলাদেশে, এই বিষয়টা নিয়েও কথা হয়েছে। এবং এই কথার ভেতরেও কিন্তু রয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে নিরাপত্তা জনিত যে কথাবার্তা, তার মধ্যে কিন্তু এটা কেন, তার কারণ হচ্ছে ওখানে যদি আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ শক্তি রাজনীতিতে থাকলে, ওখানে যে ধর্মীয় শক্তিগুলো যারা মাথা চাড়া দিয়ে উঠেছে গত 1.5 বছরে এবং এখন রয়েছে, যারা বাংলাদেশের সংসদে দ্বিতীয় বৃহত্তম দল এবং বিরোধী দল, তারা তাদেরকে নিয়ন্ত্রণে রাখবার জন্য একটা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সেখানে থাকার প্রয়োজন। এই ব্যাপারটা আলোচনা হয়েছে। সেই আলোচনার ফলে কিভাবে তার যে একটা রোডম্যাপ তৈরি হয়েছে, সেই রোডম্যাপের অংশ হচ্ছে সংসদ থেকে কিভাবে এই যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাগুলো জারি করার ব্যাপারে যে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স ইত্যাদি হয়েছিল, সেই অর্ডিন্যান্স গুলো নিয়ে কি করা যাবে এবং সংসদ কিভাবে সেগুলোকে তুলে দেবে, এই বিষয়টিও আলোচনা হয়েছে। এবং সেটা যে হয়েছে সেটা কিন্তু বোঝা গেল আজকে সংসদের অধিবেশনে। কিভাবে বোঝা গেল বলছি। আজকে মানব জমিন পত্রিকা বাংলাদেশের, তারা সংসদের আজকের অধিবেশনে খবর দিতে গিয়ে তারা লিখছে
যে জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, চলতে হবে সাংবিধানিক পথে, সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বাংলাদেশের খবরের মধ্যে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন রাষ্ট্র কোনো আবেগ বা ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান, আইন ও কানুন দিয়ে। সরকার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে, বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা কোনো অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে নয়, বরং সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এই যে কথাটা আপাতভাবে মনে হচ্ছে যে তিনি সরকারের যে ধারণা এখন এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ নিয়ে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এটা বলেছেন। সেখানে আজকে জাতীয় সংসদে অনির্ধারিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি সালাউদ্দিন সাহেব এই কথাগুলো বলেন। এর আগে সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জুলাই সনদ কার্যকরের করার বিষয়ে সংসদে বক্তব্য রাখতে যান এবং সেই বক্তব্য তিনি যখন রাখেন তখন স্পিকার বলেন, এটা এখন আলোচনার বিষয় নয়, আপনার পরে আলোচনা করার, আপনি এই বিষয়ে আলোচনা করতে পারবেন, সেটা পরের ব্যাপারে এখন আলোচনা করবেন না। তারপরে ডক্টর শফিকুর রহমান আর এগোননি বিষয়টা নিয়ে, এবং এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাগুলো বলেন। তিনি আরো কি বলেছেন, মানব জমিন রিপোর্ট দিচ্ছে। বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদীয় রীতিনীতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব বা সংক্ষিপ্ত আলোচনা আনতে হলে কার্যপ্রণালী বিধির ৬২ বা ৬৮ ধারা অনুযায়ী নোটিশ দেওয়ার বিধান রয়েছে। বিরোধী দলের নেতা মানে ডক্টর শফিকুর রহমান এমন কোন নোটিশ দিয়েছেন কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন, অর্থাৎ নোটিশ না দিয়ে তিনি আলোচনা করতে যাচ্ছেন কেন, এই প্রশ্নটা তিনি করলেন। আর বিরোধী দলীয় নেতা যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এই যে প্রসঙ্গ তুলেছেন, সেই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এই যে আদেশটা, অধ্যাদেশ, এই অধ্যাদেশটাই আইন বিরুদ্ধ হয়েছে, আইন বিরুদ্ধ হয়েছে অধ্যাদেশ, এবং সেই আইনে নিয়ে এই প্রসঙ্গে অধ্যাদেশ কতটা আইন বিরুদ্ধ এই প্রসঙ্গ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৯৩-১ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সংবিধান পরিবর্তন। অথচ গত বছরের ১৩ নভেম্বর জারি করা এই আদেশটি না কোনো অধ্যাদেশ না কোনো আইন, এটা একটা অদ্ভুত বিষয়। অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তিনি তার বক্তব্য আরো পরিষ্কার করে তিনি বলেন, এই আদেশের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়া, যেটা এনসিপি এবং জামাত সদস্যরা যে শপথ নিয়েছেন, সেই শপথটা এবং রাষ্ট্রপতির কাছে অধিবেশন আহ্বানের দাবি জানানো, এটা হচ্ছে অসাংবিধানিক। তিনি আরো কিছু বলেছেন, সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে জুলাই সনদের রাজনৈতিক সমঝোতার অংশ ছিল না, এর ৪টি ভিন্ন প্রশ্নের জন্য একটিমাত্র হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ রাখা ছিল, যা কখনো যৌক্তিক নয়। তিনি এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে আরো বলেছেন যে প্রথম দিনেই, সংসদের প্রথম দিনে ১১ তারিখ, গত ১১ই মার্চ, সংসদে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশের ফয়সালা করতে হবে। সামনে দীর্ঘ ছুটি রয়েছে, তাই এই অধিবেশনে হয়তো সময় পাওয়া যাবে না, অর্থাৎ এই অধিবেশনে অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে না। সরকারের প্ল্যানটা তাহলে কি আছে? সরকারের প্ল্যান পরিষ্কার যে ৩০ দিন এই অধিবেশনে, পরের অধিবেশনে তোলা হবে, ইতিমধ্যে ৩০ দিন সময়টা এগিয়ে যাবে এবং এগিয়ে গেলে তারপরে এই সম্পর্কে আলোচনা হবে, পাস করতে হবে সংসদে। এই পাস করতে গিয়ে ওই সংবিধান সংস্কার পরিষদের অধ্যাদেশ তো পাস হবেই না, তার কথাতেই আজকে বোঝা গেছে। আর এই সম্পর্কে বোঝা গেছে যে এই অধ্যাদেশগুলোর মধ্যে একটা ১৩৩টা অধ্যাদেশ, এটা অলরেডি সংসদে আলোচ্য বিষয় তুলে দেওয়া হয়ে গেছে, পাস না করতে পারলে সব বাতিল।
আর এই বাতিলগুলোর, এই অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা সংক্রান্ত অধ্যাদেশ, সেটাও বাতিল হবে। এর মধ্যে রয়েছে যে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠন, তার অধ্যাদেশ, সেটাও সম্ভবত বাতিল হবে পুরোপুরি। কারণ এটা বলা হয়েছে যে 1972 সেই পুরনো ক্রাইম ট্রাইব্যুনালটাকে নিয়ে এসে নতুন করে তার মধ্যে জুলাইয়ের গণ আন্দোলনকে নিয়ে আসা, এটার বিরুদ্ধে সরকার আলাদাভাবে এই জুলাই অধ্যাদেশের, এই জুলাই বিপ্লব বা অভ্যুত্থানের সময় যে ঘটনাগুলো ঘটেছে, মৃত্যু হয়েছে, তাদের সবার আলাদাভাবে বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সরকার সেটা করবে। ফলে আজকে যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে, যে পরিষ্কার একটা রোড ম্যাপ দেখা যাচ্ছে, অধ্যাদেশ বাতিল, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাবে, আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরতে পারবে। মনে হচ্ছে যে দিল্লিতে ডিজিএফআই বৈঠকের ইত্যাদিতে অন্যান্য আলোচনার মধ্যে, কারণ একটা জিনিস দেখুন, অজিত ডোভাল ভারতের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গেও মিটিং করেছেন ডিজিএফআই কর্তা। বাংলাদেশের টোটাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, সেইটাই স্বাভাবিক। এর ফলে আমাদের যে খবর পাচ্ছি সমস্ত দিক দিয়ে, যেমন নয়াদিল্লির সাউথ ব্লক থেকে, তেমনি আরো বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগ সামনের 30 দিন, 11 তারিখের পরে সামনের মাসের 11 তারিখ, এপ্রিলের 11 তারিখ, তারপরে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। কারণ অধ্যাদেশ বাতিল হয়ে যাবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সংক্রান্ত যে সমস্ত অধ্যাদেশ এসছে এবং আরো অন্যান্য ব্যাপারগুলো, আওয়ামী লীগ আবার তার মানে রাজনীতিতে চলে আসছে এপ্রিলেই। আর আমি গত কয়েকটি যে সংখ্যায় প্রতিবেদন করেছি, তার মধ্যে বলেছি আওয়ামী লীগ নেতৃত্বের ভারত থেকে ফেরা, সেগুলো সামনের মাসের, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই তাদের বড় অংশই তারা কিন্তু ভারত থেকে ফিরে আসবেন, দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ আবার মাঠের রাজনীতিতে ফিরছে। এখনকার মতো এখানেই রাখছি। কেমন আছেন আপনারা? কেমন বুঝছেন দেশ কেমন চলছে? একটা নির্বাচন তো হয়ে গেল, 1 মাস হয়ে গেল নতুন সরকার গঠন করেছে এবং 1 মাসের কিছু বেশি নির্বাচন হয়ে গেল। সবকিছু মিলে একটা থমথমে অবস্থা, সবকিছু যেন স্তব্ধ হয়ে আছে তেমনটা। অন্যদিকে প্রশাসনের কি অবস্থা? আমি এই মুহূর্তে যে কথাটা বলতে এসছি মূলত, যে শিরোনামটা যদি এভাবে বলি যে বাংলাদেশ কি তবে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসন বলবৎ হতে যাচ্ছে? দর্শক, এই কথাটা আমি গত কয়েকদিন যাবত একাধিক ভিডিওতে উচ্চারণ করেছি যে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে সেনাবাহিনী আজ থেকে প্রায় 2 বছর আগে 2024 সালের জুলাই মাসে আওয়ামী লীগ সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামালো, সেই থেকে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে আজকে তৃতীয় সরকার, আওয়ামী লীগ, ইউনূস, বিএনপি সরকার, তৃতীয় সরকার পড়ে গেছে। এখন পর্যন্ত ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনস্থ সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়নি। ইউনূস সরকারের সময় সেনাবাহিনীকে আরো বেশি পাওয়ার দেওয়া হয়েছিল, ম্যাজিস্ট্রেসি পাওয়ার অর্থাৎ বিচারিক ক্ষমতা, আসামি গ্রেপ্তারের ক্ষমতা, বিভিন্ন পাওয়ার দেওয়া হয়েছিল। সেটি গত 28 ফেব্রুয়ারিতে উঠে গেছে। কিন্তু সাধারণ মানুষ মনে করছেন যে সেনাবাহিনী হয়তো পুরোপুরি ব্যারাকে ফিরে গেছে, কিন্তু না, ব্যারাকে ফিরে যায়নি। এখনো সেনাবাহিনী ওই যে ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য এখনো মাঠে আছে। এটা কবে উঠবে এখন পর্যন্ত কেউ বলতে পারে না। দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে আলাপ করেও এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে সেনাবাহিনী আসলে কবে উঠবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনের আগেই বলেছিল যে নতুন সরকার গঠিত হলে সেনাবাহিনী উঠে ব্যারাকে ফিরে যাবে, কিন্তু সত্যিকার অর্থে 1 মাস হতে চললো, সেনাবাহিনী কিন্তু উঠে যাচ্ছে না। এই জন্যই প্রশ্নটা আসছে যে বাংলাদেশ কি তবে